হ্যালো বন্ধুরা, আমি আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটি গল্প। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের অটোমেটিক মধু ঝরে পড়বে। তো গল্পটি শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, গল্পটি শোনার সময় হাতে টিস্যু নিয়ে বসে পড়ুন, যাতে বিছানা নষ্ট না হয়। চলুন শুরু করি আজকের এই গল্পটি। শায়রা শব্দের জান বের হয়ে যাচ্ছে আমার। তারপর ও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি। টানা 10 মিনিট ধরে আমার ঠোঁটের উপর অত্যাচার করেই চলছে আমার ক্লাসের স্যার, আর আমি তার থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করেই চলছি, কোনো থামাথামি নাই। আমার এমন নড়াচড়ায় কিস করতে ব্যাঘাত হচ্ছেন উনার, তাই আমাকে এক হাতে মর চেপে ধরে উঁচু করে দেয়ালের সাথে মিশিয়ে নেন, অন্য হাতে আমার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের সাথে টেনে চেপে ধরে ডলি কিস করতে থাকেন আমাকে, এক কথায় যাকে বলে ঠোঁট কামড়ানো কিস। স্যারের সাথে কি সেওতা তাই জানি না আমি, তবে আমাকে চেপে ধরায় এতে করে উনার সুবিধা হলেও আমি বেশ ব্যাপাচ্ছিলাম। তাছাড়া কোনো রকম নড়াচড়া আমার সাধ্যের বাহিরে ছিল। কি করব কিছু ভেবে না পেয়ে দমে যাই আমি। আমার দমে যাওয়াতে উনি আরও একধাপ এগিয়ে আসে আমার দিকে। তার হাত আমার শাড়ির ভিতর আমার উন্মুক্ত কোমর জুড়ে বিচরণ করছে, অন্য হাতে টেনে টেনে ঠোঁট কামড়িয়ে কিস করছে। উনার এমন টানাটানিতে আমার মনে হচ্ছে আজ হয়তো উনি আমার ভিতর ঢুকবে, নয়তো আমাকে উনার বুকের ভিতর ঢুকাবে। দুইটার যেকোনো একটা করেই দম নিবেন, নয়তো আজকে আমাকে আর ছাড় দিবে না উনি। এইভাবে টানা দুই মিনিট ডলি কিস করে ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিয়ে হনহন করে চলে যায় উনি। উনার ধাক্কায় তাল সামলাতে না পেরে নিচে পড়ে হাতে ব্যথা পাই আমি। ব্যথা পাওয়ার সাথে সাথে ঘুম থেকে ধুর ফুরিয়ে উঠি আমি। কি সাংঘাতিক ব্যাপার, স্যারকে নিয়ে কি স্বপ্নটাই না দেখলাম আমি, তাও যে সেই স্বপ্ন ছিল না, একদম কিস পর্যন্ত চলে গেলাম। আল্লাহ, ভাবা যায় এত কিছু না, ভাবা যায় না। যদি ব্যাটা শুনতে পারে যে আমি রাত বিরাতে এমন স্বপ্ন দেখি, তাও উনাকে নিয়ে, তাহলে নিঘাত আমাকে জেলে রে দিবে বিনা বাক্য বয়ে, সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানি ও না দিতে, আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা বানাবে। আমি জানি, বুঝি, সব বুঝি আমাকে শুকিয়ে মারতে চায় স্যার। তাই যত কিছুই হোক না কেন উনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটার কথা, নয়তো আমাকে শুকিয়ে মরার থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে ও চাই না। কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে? ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে আমার। কয়টা বাজে ফোন হাতে নিয়ে অন করতেই চোখে পড়ে 2-4-5 মিনিট, তার মানে এত সময় ধরে ঘুমিয়েছিলাম আমি। নিজের দিকে তাকিয়ে দেখি স্কুল ড্রেসটা এখনও পরেই আছি। উফ, এখনই যদি আম্মু দেখে আমি বকা খাবো, সাথে মা ইরফি, তাই তাড়াতাড়ি যেতে হবে গোসলে। এই বলে যেতে লাগলাম ওয়াশরুমে। যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই, আমি শায়রা ইসলাম সারা, এবার ক্লাস 10-এ পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার ক্লাস টিচার অরণ্য রাজ চৌধুরী। উনার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন আহনাফ চৌধুরী, আর তার একমাত্র ছেলে অরণ্য রাজ চৌধুরী অসম্ভব রাগী, একরুখা মানুষ উনি, সাথে অতিরিক্ত মায়ের সুন্দর একটা মানুষ। এতটা সুন্দর হয় কিভাবে তাকে না দেখলে বুঝা দেয়। সুন্দরের সাথে পাল্লা দিয়ে সুন্দর মানুষ তিনি, কিন্তু খুব গম্ভীর মানুষ। সারাদিনে 5টা কথা বলে কিনা সন্দেহ। লোকটা কেমনে বাঁচে আল্লাহ জানে। আমি তো কথা ছাড়াম রেই যাব আল্লাহ। সারাদিন বক বক না করলে আমার পেটের ভাতই হজম হয় না। ক্লাস টিচার যখন সাইকো লাভার। নন্দিতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলা বিভাগে মাস্টার্স করছে। হোস্টেলে বসে হঠাৎ একদিন পুরনো দিনের একটা ছবি খুঁজে পেল, স্কুল জীবনের। ছবিতে তার পাশে দাঁড়িয়ে এক মৃদু হাসি দেওয়া মানুষ, তার প্রিয় শিক্ষক রাশেদ স্যার। স্কুলে পড়ার সময় রাশেদ স্যার ছিলেন তার বাংলা বিষয়ের শিক্ষক। উনি সবসময় সাহিত্য পড়াতেন, গল্প করে, কবিতার লাইনে হারিয়ে যেতেন, ছাত্রদেরও সেই মোহে ভাসিয়ে দিতেন। নন্দিতা তখন ক্লাস 9-এ। স্যারের প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হয়েছিল তার মনে। ভালো লাগা কি না সেটা বোঝার মতো বয়স ছিল না তখন। শুধু মনে হতো এই মানুষটা আলাদা। কয়েক বছর পর একদিন বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠের একটা অনুষ্ঠানে রাশেদ স্যারকে দেখে চমকে উঠেছিল নন্দিতা। তিনি এখন অবসরপ্রাপ্ত, সাহিত্য চর্চায় ব্যস্ত। দুজনের মাঝে কয়েক কাপ চায়ের আড্ডা হল, কবিতা নিয়ে আলোচনা হল। সেই থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে এক গভীর বোঝাপড়ায় রূপ নিল। নন্দিতা এখন প্রাপ্তবয়স্ক, তার জীবন নিজের মতো করে গুছিয়ে নেওয়ার অধিকার রয়েছে। রাশেদ স্যারও একাকী জীবন কাটাচ্ছিলেন। তাদের মাঝে প্রেম গজিয়ে উঠল সময়ের ফাঁকে। তবে সেটা কোনো গোপন রোমাঞ্চ নয়, বরং সম্মান, পরিণতি ও বোঝাপড়া দিয়ে গড়া সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেমন্তের বিকেল। নন্দিতা চায়ের কাপ হাতে বসে আছে খুবটতলা ঘির এক কোণে। পাশেই রাশেদ স্যার। এখন আর তিনি তার শিক্ষক নন, বরং তার জীবনের এক নির্ভরযোগ্য বন্ধুর মতো। তুমি এখনও আগের মতো চুপচাপ থেকে যাবে? স্যার জিজ্ঞেস করলেন।
নন্দিতা হাসল। আপনাকে না বললেই বা কাকে বলি? স্যার গভীর দৃষ্টিতে তার চোখে তাকালেন। তুমি জানো আমি তোমার শিক্ষক ছিলাম। আর সেই সম্পর্কটাকে অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছাতে আমার ভেতরে অনেক দ্বিধা ছিল। নন্দিতা আস্তে করে বলল, আমার মনে আছে আপনি প্রথম যেদিন কবিতার খাতা ফেরত দিলেন তার গায়ে লিখেছিলেন, তোমার শব্দেরা আমার মনের দরজায় কড়া নাড়ে। আমি সেদিন বুঝে গিয়েছিলাম আপনি শুধু শিক্ষক নন, একজন মানুষ যার ভেতরেও অনুভূতির ঢেউ আছে। স্যার মুচকি হাসলেন। আমি তোমার বয়সী একটা মেয়েকে এতটা ভালোবেসে ফেলব সেটা আমি নিজেও ভাবিনি কখনো। কিন্তু এটা প্রেম নয় শুধু, এটা মায়া, গভীরতা, শ্রদ্ধা, সবকিছুর মিশ্রণ। আমার বন্ধুরা বলবে বয়সের পার্থক্য, মানুষ বলবে শিক্ষক ছাত্রী। নন্দিতা বলল, হ্যাঁ বলবে। স্যার মাথা নোয়ালেন। তবে আমাদের সম্পর্কটা কখনো গোপন ছিল না, অসংযত নয়। তুমি বড় হয়েছ, স্বাধীনভাবে ভাবতে শিখেছ। আমি কেবল সেই ভাবনার পাশে একজন সঙ্গী হয়ে থাকতে চাই। তারপর অনেক সময় চুপচাপ বসে থাকল তারা। নীরবতা ছিল, কিন্তু সেখানে ছিল কোনো অস্বস্তি নয়, ছিল এক ধরনের পরিপূর্ণতা। হঠাৎ বৃষ্টি শুরু হল। দুজন এক ছাতার নিচে আশ্রয় নিল। নন্দিতা ফিসফিস করে বলল, স্যার না, আজ থেকে রাশেদ বলি। স্যার চমকে তাকালেন। তারপর একটুখানি হাসলেন। তবে আমিও নন্দিতা বলবো না, ডাকব আমার কবিতা বলে। কি নন্দিতা আর রাশেদ এখন একে অপরের জীবনের অপরিহার্য অংশ। তবে শহরের বাতাসে গুঞ্জন ছড়াতে সময় লাগে না। ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে তাদের সম্পর্কের খবর। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা, কিছু শিক্ষক, এমনকি পুরনো স্কুলের কয়েকজনও নানা প্রশ্ন তোলে। একদিন বাংলা বিভাগের এক ক্লাসে এক ছাত্রী পেছনে ফিসফিস করে বলল, ওই না, ওটাই সেই মেয়ে। রাশেদ স্যারের সঙ্গে রিলেশন করছে। নিজের শিক্ষকের সঙ্গে। লজ্জা বলে কিছু নেই। নন্দিতা শুনল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে মুখে কিছু বলল না। বিকেলে রাশেদ স্যারের সঙ্গে দেখা হতেই সে সব খুলে বলল। রাশেদ চুপ করে শুনলেন। তারপর এক গভীর শ্বাস ফেলে বললেন, তুমি চাইলে আমরা এখানেই থেমে যেতে পারি। আমি কখনোই চাই না তুমি সমাজের চোখে নিচু হও। তুমি একজন মেধাবী, সম্ভাবনাময়ী নারী। এই সম্পর্ক যদি তোমাকে আঘাত দেয়, আমি নিজেই দূরে সরে যাব। নন্দিতা চুপ। তারপর সে রাশেদের হাতটা শক্ত করে ধরল। স্যার, মানে রাশেদ, জীবনটা আমার। আমি কিভাবে ভালো থাকব সেটা আমিই জানি। তোমার সঙ্গে সম্পর্কটা আমার কাছে প্রেম নয়, শুধু একরকম আশ্রয়। যদি সবাইকে বোঝাতে নাও পারি, আমি নিজেকে বোঝাতে পারি। রাশেদ চোখে জল নিয়ে তাকালেন তার দিকে। তুমি জানো তুমি আমার জীবনের শেষ কবিতা। এরপর আর কোনো শব্দ লেখা হবে না। 6 মাস পর বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য সম্মেলনে রাশেদ ও নন্দিতা একসঙ্গে একটি যৌথ কবিতা পাঠ করেন। তাদের কবিতার নাম ছিল সময়ের ফাঁকে হারানো স্বপ্ন। চারদিকের মুখরতা কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল। সবাই কেবল শুনছিল আর এক একটি লাইনের ভেতর দিয়ে